ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ক্লাস পরীক্ষা স্থগিত। সাম্য হত্যায় যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় দিনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে অবস্থান, যোগ দিয়েছেন শিক্ষকরাও। ৩ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না। কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা কিন্তু এই দাবির ক্ষেত্রে একাকার। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও কর্মী সমর্থকদের বিক্ষোভ। 7 দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি। ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় কার্যক্রম। ঐকমত্য সৃষ্টিতে সহযোগীর ভূমিকা পালন করছে কমিশন, বললেন ডক্টর আলী রিয়াজ। জন আকাঙ্ক্ষা পূরণ হয় এমন জাতীয় সনদ তৈরির আহ্বান বাসদের। চিকিৎসকদের পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের সুপারিশ। ডিগ্রির পাশাপাশি নিয়মিত আপডেট থাকতে হবে চিকিৎসাবিদ্যায়। বাস্তবায়ন নিয়ে সংশয়। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ, নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্রলীগ নেতাদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করবে ছাত্রদল। দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে এমন ঘোষণা দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া ভিসির বাসভবনের সামনে বেলা 11টার দিকে অবস্থান নেয় তারা। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ঢাবিতে নতুন ভিসি ও প্রশাসন দায়িত্ব গ্রহণের 9 মাসেও শিক্ষার্থীদের নিরাপত্তায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আগামীতে আর কোনো শিক্ষার্থীর উপর যেন আঘাত না আসে সেই আহ্বান জানান তিনি। ক্যাম্পাস নিরাপদ করতে প্রশাসনের উদ্যোগে ভরসা রাখার কথাও জানান ছাত্রদল সভাপতি। দাবি, ছাত্রদল কর্মী সাম্যকে নিয়ে একটি গুপ্ত সংগঠনের পক্ষ থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এদিকে সাম্য হত্যার ঘটনায় আজ শোক দিবস পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্ণ দিবস স্থগিত সব ক্লাস ও পরীক্ষা। নিরাপদ ক্যাম্পাসের দাবি তুলে ইতিমধ্যে তাদের 2-1টি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে সরদ্দুদ্দানকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং এর আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোকসজ্জার ব্যবস্থা করবে। আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, এই মুহূর্তে ক্যাম্পাসে কি কর্মসূচি চলছে? ধন্যবাদ। আসলে শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত এবং উত্তেজনা বিরাজ করছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অর্ধ দিবস, সব ধরনের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং শোক দিবস পালন করার কথা ছিল। তো শোক দিবস পালন হচ্ছে, অর্ধ দিবস কোনো ক্লাস পরীক্ষা হয়নি। দুপুর 1টার পরে ক্লাস পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন যেটা দেখছি যে ঘণ্টাখানেক হয়ে গেছে দুপুর 1টার পরে বিশ্ববিদ্যালয়ে আসলে ওইভাবে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না। এবং সবশেষ মিনিট 30 আগে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ এরকম একটা ব্যানারে বা এরকম একটা পরিচয়ে তারা ছাত্র ধর্মঘট একটা ডেকেছে, অনানুষ্ঠানিক, এরকম আগে কোনো কর্মসূচি ছিল না। তো আমরা 20 থেকে 30 জন শিক্ষার্থী তারা প্রশাসনিক ভবনে, তারা কলা ভবনে এবং অন্যান্য আশপাশের বিভিন্ন ভবনে তারা এরকম তালা ঝুলিয়ে দিয়েছে এবং একটা ছোট্ট একটি
একটা ইয়েও দেখতে পাচ্ছেন, পোস্টার দেখতে পাচ্ছেন। তো এর মাধ্যমে আমরা যতদূর জানতে পারছি যে দুপুর 1টার পরে যে ক্লাস পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় এসছেন, তারা এসে ফেরত যাচ্ছেন। আর তারপরে অন্য দিনের চেয়ে আজকে এই যে সাম্য হত্যার পরে আজকে যেহেতু অর্ধ দিবস ছুটি, তো এই ছুটির প্রেক্ষিতে বা শোক দিবস এর প্রেক্ষিতে বহু শিক্ষার্থী আজকে আসেনও নেই। এই জন্য হয়তো অনেক শিক্ষার্থী বা অনেক শিক্ষক তারা আজকে নিজের থেকেই বিভিন্ন বিভাগ থেকে তারা ক্লাস এবং পরীক্ষা তারা আসলে হচ্ছে না, অন্যদিন তারা এটা হয়তো নেবেন। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আজকে বড় কর্মসূচি ছিল, নিশ্চয়ই আপনি বলেছেন। ছাত্রদলের কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তার ব্যাপারে তদারকির ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছে। তা আরও বড় ধরনের দাবি জানানো হয়েছে যাতে ক্যাম্পাসকে আরও নিরাপদ করা যায়, ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থী বান্ধব করা যায়। তো এই সব দাবির মাধ্যমেই, এরকম দাবির প্রেক্ষিতে আমরা এখন দেখছি যে ছাত্রদলের কর্মসূচির পরে বিশ্ববিদ্যালয়ের এরকম প্রধান ভবন, একটা কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, সেখানে এরকম তালা দেওয়ার ঘটনা ঘটলো। তো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো পাইনি, এখনও কোনো বক্তব্য আজকের দিনে এখনও পাইনি। আমরা যতদূর জেনেছি, তারাও অনানুষ্ঠানিকভাবে যতদূর জানছি যে বিশ্ববিদ্যালয় থেকে এই সাম্য হত্যার ঘটনায় যারা জড়িত সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত আমরা জানি যে সাম্য হত্যায় 10-12 জনের ব্যাপারে অভিযোগ আছে। অভিযুক্ত 10-12 জনের মধ্যে মাত্র 3 জন গ্রেফতার হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরও আসামি গ্রেফতারের জন্য তাদের কার্যক্রম চলছে। লোপা। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা 11:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান শুরু হয়। শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালী মন্দির পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। এখানে সকল স্টেক হোল্ডার আছে, পিডব্লিউডি আছে, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে এটি করা হয়েছে, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, এখানে আনসার যারা এই পার্কের নিরাপত্তা দায়িত্বে আছে এবং আমাদের ডিএমপি পুলিশ সকলকে মিলে আমরা অভিযানটি পরিচালনা করেছি। কাকরাইলে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অংশ নিয়েছেন শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং আবাসন বৃত্তি সহ 3 দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাত থেকেই কাকরাইলের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অনেকে সড়কে শুয়েই রাত কাটান। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়িত হয়নি। এবার দাবিগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না সেই ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর হামলার বিচারের দাবিও তোলেন তারা। যে পুলিশগুলো আমাদের প্রক্টর, আমাদের শিক্ষক, আমাদের ছাত্র ছাত্রীদের উপর হাত তুলেছে, তাদের কাছে ক্ষমা চেতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন তারা আমাদের উপর আক্রমণ করলো, এই জব ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা কিন্তু এই দাবির ক্ষেত্রে একাকার। গভর্নমেন্টে যারা আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে যারা আছেন, খুব দ্রুত এই ব্যাপারে তারা একটা সুরাহা দিবেন। এ বিষয়ে আরও জানবো। কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে শিক্ষার্থী শিক্ষকদের অবস্থানে? শামীম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই আসলে 3 দফা দাবির পক্ষেই তারা আন্দোলন করছে এবং তারা যেটা বলার চেষ্টা করছে 3 দফা দাবি ছাড়া তারা কিছুতেই আসলে ক্যাম্পাসে ফিরে যাবেন না। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এখনো যোগাযোগ করেননি এমনটাই জানাচ্ছিলেন এখানে যারা শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে। তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন চলমান থাকবে এবং তারা বলছেন প্রতিবার যখন তারা আন্দোলনে নেমেছেন সেই আন্দোলনে সরকার পক্ষ থেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয় না। তারা
তারা বলছিলেন যে এর আগে তারা যখন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তখন তাদেরকে আসলে একটা প্রতিশ্রুতি দিয়েই আসলে তাদেরকে ক্যাম্পাসে ফেরানো হয়েছে, কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেননি। তারা বলছেন যে বারবার প্রতিশ্রুতি দিয়ে আসলে এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা সরকারের জন্য লজ্জার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা বৈষম্যের মধ্যে রাখা এই প্রশাসনের একটা কাজ, এমনটাই দাবি করছেন তারা। তারা বলছেন যে নতুন বাংলাদেশে আসলে তারা কোনো ধরনের বৈষম্যের শিকার হতে চান না এবং তাদের যে 3 দফা দাবি সাথে গতকাল লং মার্চে যে পুলিশে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা একটা তদন্ত কমিটির গঠনের কথা বলছেন এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই বিচার সম্পন্ন করার কথা বলছেন। তারা বলছেন তাদের এই 4 দফা দাবি যথাযথভাবে মেনে নিলে তবেই তারা শ্রেণীকক্ষে ক্যাম্পাসে ফিরবেন, এমনটাই বলছেন। লোপা। রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে তার কর্মী সমর্থকরা। সকালেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। বেলা বাড়ার সাথে সাথে ইশরাক হোসেনের বিভিন্ন পর্যায়ের সমর্থক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক সংহতি প্রকাশ করেন এই কর্মসূচিতে। বিক্ষুব্ধ ঢাকাবাসী অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে তাহলে আর অপেক্ষা করবেন না তারা, নিজেরাই মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন। শনিবার সকাল 10টায় আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নগর পিতা হিসাবে, নগরায়ন হিসাবে আমাদের ইশরাক হোসেনকে অবশ্যই তাকে গুরুত্বপূর্ণ শহরে তাকে বসানো উচিত। এই নগর ভবনের কর্তৃপক্ষ যদি আজকেও সাড়া না দেয় আমরা লাগাতার কর্মসূচি দিব। আদালতের রায় দিয়েছে, সেখানে তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না, সেজন্য আমরা ঢাকাবাসী তাকে মেয়র হিসাবে আমরা দেখতে চাই। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রাজস্ব ভবনে আজও কলম বিরতি পালন করেছেন রাজস্ব খাতের কর্মকর্তা এবং কর্মচারী। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে 3টা পর্যন্ত। বুধবারও 3 ঘণ্টার কলম বিরতি পালন করেন তারা। সারা দেশের কাস্টমস হাউস, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলে এই কর্মসূচি পালন করায় ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় কার্যক্রম। সেবাগ্রহীতাদের আনাগোনাও কম। রাজস্ব ভবনে নেই কর্মব্যস্ততা। কর্মকর্তা কর্মচারীরা কাজ না করে খোশ গল্পে মেতেছেন। তবে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম স্বাভাবিক। অভিযোগ, বিসিএস, আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশনের কিছু নেতা স্রোতের বিপরীতে অবস্থান নিয়েছে। এই দুটি অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন কেউ কেউ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার 5 ঘণ্টা কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতকে 2টি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস হাউসে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে কাস্টমস হাউসের গেটে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই কর্মসূচির কারণে সিএন্ডএফ এজেন্ট সহ সেবাগ্রহীতারা বিপাকে পড়েন। গতকাল বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি পালিত হয়। কাজের ক্ষতি হচ্ছে, আমরা কোনো ডেলিভারি দিতে পারতেছি না, কাস্টমারের কাজ সমাধান হচ্ছে না, ডিউটি পেমেন্ট করতে পারতেছি না, আমাদের রেভিনিউ আদায় করার জন্য রাখছি, আমরা রেভিনিউ আদায় করতে পারতেছি না কলম বিরতির কারণে। কাস্টমার কোনো সিগনেচার করতেছে, কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ। কারণ আমাদের অপরাধ নাকি সুইনাবের কাস্টম সরকার, জেডি সরকার এরা ভুক্তভোগী। এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বেনাপোলে কাস্টমস হাউসে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টায় কাস্টমস হাউসে কলম বিরতি শুরু করেন তারা, চলবে দুপুর 3টা পর্যন্ত। এর ফলে স্থবির হয়ে পড়েছে 2 দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। বন্ধ রয়েছে পণ্য খালাস। দাবি আদায় না হলে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। আন্দোলনের ফলে আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারত থেকে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য একদম বন্ধ আছে। বন্দর থেকে কোনো পণ্য খালাসও হচ্ছে না এবং বন্দরে কোনো মালামাল কাস্টমস কর্মকর্তারা কোনো মালামাল এক্সামিনও করছে না। কর্মবিরতির কারণে এখানে মালামাল খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে রাজস্ব আদায়ে বাধা এবং জটিলতা সৃষ্টি হচ্ছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত খসড়াটি অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য আজকের বৈঠকে উপস্থাপনের কথা। আইন সংশোধনের খসড়া অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন সরকার নয়, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞা সংশোধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। পনেরো বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা, এজন্য দায়ীদের ক্ষমা চাইতে হবে, এতে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, গত 9 মাসে গণমাধ্যম অনেক এগিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সত্য উন্মোচন করার দায়িত্ব নিতে হবে সাংবাদিকদের। বলেন, গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন ফলো করা উচিত, যাতে করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকে। সরকার মিডিয়া রাইটস ঠিক রাখতেই কাজ করছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব। জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য সবার মধ্যে ঐক্যমত্য সৃষ্টি, যাতে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আগামী দিনগুলোতে পথরেখা তৈরি সম্ভব হয়। একথা বলেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, ঐক্যমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, শুধু সহযোগীর ভূমিকা পালন করছে কমিশন। বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। চেষ্টা চলছে জাতীয় সনদের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। প্রাথমিক পর্যায়ের আলোচনার পর যে বিষয়গুলোতে ভিন্ন মত আছে সেগুলো নিয়ে গভীরভাবে দ্রুততার সঙ্গে আলোচনা করতে হবে বলেও জানান তিনি। এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে। জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরি করতে হবে। এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি। দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি 26 মে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিক আর হক। এর আগে গত বছর 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। পরে 19 মার্চ এই মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। আলোচিত ওই ঘটনার পর হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন, এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ সহযোগী কামাল হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগ রয়েছে।
ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আগস্টে ধানমন্ডিতে এক রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঘটে গুলিবর্ষণ। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এসএম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। কেবল পোস্ট গ্র্যাজুয়েশনেই পদোন্নতি মিলবে না চিকিৎসকদের, এজন্য ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন। সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন, গবেষণা প্রকাশনা, সেমিনার বা কোর্সে যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতে হবে পদোন্নতি। চিকিৎসকরা বলছেন এই প্রস্তাবনা বাস্তবায়নের চ্যালেঞ্জ অনেক। নতুন চিকিৎসকদের চাকরি শুরু হয় গ্রামেই, কিন্তু 3 বছরের শর্ত শেষ হওয়ার আগেই হাঁসফাঁস করেন শহরে আসার জন্য। এর পেছনে চিকিৎসকদের প্রধান যুক্তি পদোন্নতি জটিলতা। শর্ত অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন না করলে পদোন্নতি মিলবে না, আবার গ্রামে এই ডিগ্রি নেয়ার সুযোগ নেই। ফলে রোগী সেবার চেয়ে সনদ জোগাড়ে মনোযোগ দেন সবাই। এবার চিকিৎসকদের পদোন্নতির যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনতে চাইছে সংস্কার কমিশন। পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চ পদের যোগ্য চিকিৎসক। যার পয়েন্ট বেশি, প্রমোশন দৌড়ে এগিয়ে থাকবেন সেই চিকিৎসক। তাদের এই উচ্চশিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এটা কিন্তু তা নয়। উচ্চশিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা। হ্যাঁ, ডিগ্রি একটা মাপকাঠি হতে পারে। আরেকটা মাপকাঠি যেটা হতে পারে, আপনি যখনই একটা ট্রেনিং করলেন, এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে, যে ধরেন ক্রেডিটটা 5, তো এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে। এজন্য সিভিল সার্জনকে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে কমিশন। পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ, জার্নালেও মিলবে পয়েন্ট, যাতে নিজেকে আরও বেশি আপডেট ও দক্ষ রাখতে সচেষ্ট হন চিকিৎসকরা। সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে যে তার যে স্টাফ, তার অনুমতি ছাড়া, তার ছুটি দেওয়া ছাড়া বা শিক্ষা ছুটি হোক বা কোনো কারণে হোক, এইটা সে ছাড়া আর কেউ দিতে পারবে না। আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে, আর সিভিল সার্জনকে ঠুটু জগন্নাথ ওখানকার হেড করে রাখবেন, তাইলে তো হবে না। প্রত্যেকেরই পদোন্নতি হওয়া উচিত, যার চিকিৎসা ক্ষেত্রে অবদান আছে, অভিজ্ঞতা আছে, কর্মদক্ষতা আছে তারও ক্ষেত্রে, এবং যিনি শিক্ষাদান করছেন তার যতগুলো গবেষণা আছে, যতগুলো তার আসলে পাবলিকেশন আছে, সেগুলো আছে যথেষ্ট। কাজে দুই দিককেই আসলে একসাথে করা খুবই জরুরি ছিল। পদোন্নতির ধরন পাল্টালেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় আছে কারো কারো। তাদের মতে তদবির বন্ধ করার সদিচ্ছা না থাকলে নিয়মের বেড়াজালে আটকে রাখা কঠিন। আবার ডিগ্রি থাকলেও বিষয়ভিত্তিক পদ না থাকায় আটকে যায় প্রমোশন। ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকদের তাও নাই। তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে করেন, মানে তারা অবসর নেন। তাদের উচ্চশিক্ষার সুযোগ, তাদের ভিন্ন ধরনের যে অভিজ্ঞতা, তাদের যে গবেষণার ভিন্ন ধরনের ক্ষেত্র, সেগুলো কিন্তু এখানে লালন করা হয় না। সবশেষ হিসেবে শহরে প্রতি 393 রোগীর জন্য একজন, আর গ্রামে এই হার প্রতি 2889 রোগীর জন্য একজন চিকিৎসক। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রস্তাবনা বাতিল ও পুনঃ প্রতিবেদনের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। ডিএমএফ ডিগ্রিধারীদের মেডিকেল অফিসার হিসেবে স্বীকৃতি প্রদান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন তারা। এছাড়াও ডিএমএফ চিকিৎসকদের ডিএমডিসি থেকে পেশাগত রেজিস্ট্রেশন সনদ প্রদান বহাল রাখা, কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের ইতিবাচকভাবে উপস্থাপন করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে অসঙ্গতি প্রস্তাবনা ও পূর্ণ প্রতিবেদনে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্য খাতে অবদান উল্লেখপূর্বক সংস্কার সংশোধনের দাবি আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে প্রেরণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী আহমেদ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে
পুলিশের প্রতি আহ্বানও জানান। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা থাকলেও এখনও ছাত্রদের রক্ত ঝরছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে, কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও 14 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর মধ্যে 4 শিশু, 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা তারা সবাই বাংলাদেশি। পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। এর আগে গত কয়েকদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে 15 জন এবং বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে 2 দফায় 103 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। গত রাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ছাট কড়াইবাড়ি ধর্মপুর সীমান্তে হয় এই ঘটনা। বিজিবি জানায়, ছাট কড়াইবাড়ি ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন তারা। পরে বজ্রপাতে আহত হন 4 বিজিবি সদস্য ও 1 আনসার। উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পথে মারা যান বিজিবি সদস্য রিয়াদ হোসেন। গুরুতর আহত 2 জনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। গোপালগঞ্জে সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজ সহ রাস্তা নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযোগ তদন্তে দিনভর অনুসন্ধান কার্যক্রম চালায় দুদকের 2টি টিম। সড়ক বিভাগ থেকে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট ঘোনাপাড়া 39 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা ও অনিয়মের সরজমিন তথ্য সংগ্রহ করা হয়। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রিজের লাইট দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা ঠিক না করায় জনদুর্ভোগের বিষয়টিও সরজমিন পরিদর্শন করেন কর্মকর্তারা। এছাড়া ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে 30 ওয়াটের পরিবর্তে 20 ওয়াটের লাইট দেয়া সহ আরও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়। পরে কর্মকর্তারা জানান, যেসব অভিযোগের সত্যতা মিলেছে সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় যে কাজ নিম্নমানের হয়েছে এই ব্যাপারটা আমরা রেকর্ডপত্র নিয়েছি এবং এই ব্যাপারটার ব্যাপারে আমরা রেকর্ডপত্র ভিত্তিক এবং সরজমিনে যা পেয়েছি আমরা আমাদের প্রধান কার্যালয়কে জানাবো। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাগানে গুটি জাতের আম নামাচ্ছেন বাগানি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। এবার ভালো দাম পাওয়ার আশা বাগানীদের। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম সংগ্রহ করা যাবে 22 মে থেকে, লক্ষণভোগ ও রানীপসন্দ আম পারা যাবে 25 মে থেকে। এছাড়া হিমসাগর ও খিরসাপাত 30 মে, ল্যাংড়া 10 জুন এবং আম্রপলি ও ফজলি আম সংগ্রহ করা যাবে 15 জুন থেকে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন। 300 রকমের আম আছে। তো আজকের যে গুঠি আমটা পাচ্ছি সেই গুঠি আমের নাম হলো সাগরিকা। এবারে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা প্রপার সুন্দর, যাতে আম চাষিরা ম্যাচিউরড আম পাড়তেছে এবং বাজারজাত করতেছে। এদিকে চুয়াডাঙ্গা শহরের আদর্শ মহিলা কলেজ এলাকার একটি বাগান থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ফলে জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই বাজারে মিলেছে চুয়াডাঙ্গার উৎপাদিত আম। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম নামানো শুরু হয়েছে। এছাড়া আগামী 22 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 5 জুন আম্রপলি এবং ধাপে ধাপে অন্যান্য জাতের আম নামানো শুরু হবে। সরবরাহ বাজারজাতকরণে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য তদারকি বাড়িয়েছে প্রশাসন। আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয় এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না।
বরিশালের ২৭টি বালুমহলের মধ্যে একটি হিজলা উপজেলার সৈয়দখালী সাওরা। বালুমহলটি নিয়ে জলঘোলা কম হয়নি। দরপত্র জমা দেয়া নিয়ে মামলা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১১ নেতার পদ স্থগিত হয়েছে, জেল খেটেছে কয়েকজন। এবার সেই বালুমহলে কোস্টগার্ডের অভিযান ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও কোস্টগার্ডের দাবি অবৈধভাবে বালু উত্তোলন চলছিল সেখানে, তবে ইজারাদারের স্বজনদের অভিযোগ একটি চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে হিজলার সৈয়দখালী সাওরা বালুমহালের ইজারা পায় আরবি এন্টারপ্রাইজ। ইজারা মূল্যের প্রায় ১৬ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমাও দেয় প্রতিষ্ঠানটি। ১ মে থেকে শুরু হয় বালু উত্তোলন। গেল রোববার হঠাৎ সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ইজারাদার আবুল বাসেত সহ ৬ জনকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ ১,১২,৯৮,২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ইজারাদারের স্বজনদের অভিযোগ, বালুমহাল টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকেই নানা ষড়যন্ত্র চলছিল। একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে। টেন্ডার পাইছি বৈধভাবে টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি কখন কী হয়ে পড়ে। কারণ তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদের বড় একটা ক্যাডার বাহিনী আছে, প্লাস কোস্টগার্ড মিলে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ড দক্ষিণ জোনের ঊর্ধ্বতন কেউ। কিছু জানা নেই দাবি ইউএনওর। আমি তো ওখানে ছিলাম না অভিযানের সময়, তারা কি বালুমহলের সীমানার বাইরে ছিল কিনা সেটা হয়তো বা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ওখানে ছিল শুধু কোস্টগার্ড নিজেরাই, আর হলো ছিল ওই যে ওইখানকার যে লোকজন যারা ধরা পড়ছে। এর আগে স্থানীয়দের দাবির মুখে টানা ২ বছর বালুমহলটির ইজারা বন্ধ ছিল। আবারও ছড়িয়েছে ভাঙন আতঙ্ক। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। ১-১৫০ ড্রেজার লাগাইয়া পুরা নদীতে কোনো জাল ফালানোর কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙ্গন দর্শে এবং ভাঙ্গা যাইতে আছে। এদিকে অভিযানে আটক ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সম্প্রতি আদালতে তাদের হাজির করা হলে ডিম নিক্ষেপ করে একটি পক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এবার অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত চীন। রাজ্যটির ২৭টি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশীর মাঝে। অরুণাচল ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিংয়ের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। জবাবে রাজ্যটিকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল আখ্যা দিয়ে পুনঃ নামকরণের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করে বেইজিং। ৪,০০০ কিলোমিটারের মতো যৌথ সীমান্ত রয়েছে ভারত এবং চীনের। ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখ, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের সাথে সীমানা ভাগাভাগি করে চীন, যার মধ্যে বেশ কয়েকটি অঞ্চল বিরোধপূর্ণ। প্রায়ই মেলে সংঘাতের খবর। অরুণাচল ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই প্রতিবেশীর সম্পর্ক। সম্প্রতি চীনা ভাষায় জাংনাং নামে পরিচিত রাজ্যটির ২৭টি স্থানের নতুন নামকরণ করেছে বেইজিং, যার মধ্যে ১৫টি পাহাড় সহ রয়েছে ৫টি আবাসিক এলাকা, ৪টি গিরিপথ এবং ২টি নদী ও একটি হ্রদ। মান্দারিন এবং তিব্বতী ভাষায় নামকরণের পাশাপাশি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী অঞ্চলগুলোর অবস্থানের মানচিত্র প্রকাশ করেছে বেইজিং। চীনের এমন পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে নয়াদিল্লি। দাবি, ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। পুনঃনামকরণ করলেই এর বাস্তবতা বদলাবে না। অবশ্য দিল্লির দাবিকে উড়িয়ে দিয়েছে বেইজিং। জাংনাং চীনের ভূখণ্ড। অঞ্চলটির কিছু কিছু স্থানের মানসম্মত নামকরণ বেইজিংয়ের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। পশ্চিম ও দক্ষিণ সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশকে ঐতিহাসিকভাবে নিজেদের অংশ মনে করে চীন। দাবি, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ এটি। বিভিন্ন সময় রাজ্যটির নানা অঞ্চলের নাম নিজেদের মতো করে রেখেছে বেইজিং। এর আগেও বহুবার অরুণাচলের বেশ কয়েকটি এলাকার পুনঃনামকরণ করে চীন। ২০২৪ সালে ৩০টি, ২০২৩ সালে ১১টি, ২০২১ সালে ১৫টি এবং ২০১৭ সালে ৬টি অঞ্চলের চীনা নামকরণ করে বেইজিং। কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত লাদাখে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দেয় শি জিনপিং প্রশাসন। অনিক রহমান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৮৪ জনে। শুধু উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনির।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, তাই মোবাইল ফোনের আলোয় ম্যানুয়াল পদ্ধতিতে চলছে উদ্ধার কাজ। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন বা আশ্রয় শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে, এই দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ফ্রান্সের প্রেসিডেন্টের পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানান, বিগত কয়েক মাসে একাধিকবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন তিনি। গাজায় সামরিক অভিযান পরিচালনায় আন্তর্জাতিক আইন মেনে চলা এবং দ্রুত সমস্যা সুরাহার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি। এর আগে গাজায় নেতানিয়াহুর কর্মকাণ্ডের তুমুল সমালোচনা করে একে লজ্জাজনক আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সাবেক প্রেসিডেন্টকে চিরবিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উরুগুয়ের ফার্স্ট লেডি লরা আলোনসো পেরেজ। অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায় বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দো ওরসিকেও। বুধবার রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হয় উরুগুয়ের প্রয়াত প্রেসিডেন্ট হোসে মুহিকাকে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন দেশটির সাধারণ নাগরিকরাও। ফুলেল শ্রদ্ধায় প্রিয় নেতাকে চিরবিদায় জানান তারা। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হোসে মুহিকা। ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় এলিগেনি ও গ্যারেট কাউন্টি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ওয়েস্টার্ন পোর্ট শহর। পানি ঢুকে অচল শহরের ফায়ার সার্ভিস স্টেশন। প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানিবন্দী শত শত বাসিন্দা। এলিগেনি কাউন্টির বিভিন্ন স্কুল থেকে অন্তত 150 শিক্ষার্থী, অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে জরুরি বিভাগের সদস্যরা। দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।